বন্ধুরা, আজকে এই মুহূর্তে আলোচনা করব পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। যে রোগটা আমাদের ভারতবর্ষে প্রতি বছর 10 লক্ষ করে টিনেজার্সদের মধ্যে হয় এবং বেসরকারি হিসাবে হয়তো এর 3 গুণ বা 4 গুণ হয়। ইউনাইটেড স্টেটসে হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, চাইল্ড বিয়ারিং এজে মেয়েদের বেশি হয়, টিনেজার্সদের। ওভারিতে এনলার্জ বড় হয়ে যায়, ওভারির ভলিউম বাড়ে এবং স্মল কতগুলো জল ভরা বেলুনের মতো সিস্ট থাকে এবং ওভারি থেকে তার পেরিফেরিতে বেশি নেকলেসের মতো সাজানো থাকে, একটা হাড়ের মতো সাজানো থাকে জল ভরা কতগুলো বেলুন। এটা 1935 সালে স্টিন লেভেনথিল নামে একজন সায়েন্টিস্ট প্রথম ডিসকভার করেন এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আমাদের চেম্বারগুলোতে যদি আমরা ক্লোজলি মনিটর করি, দেখব যে প্রতি 3টে গাইনি মেয়ে ইয়ং টিনেজার পেশেন্টের মধ্যে অন্তত 2 জন এই রোগে আক্রান্ত। সেই জন্য আমাদের ইনসিডেন্সটা হয়তো 1 মিলিয়ন হবে না, 10 লাখ পার ইয়ার ইন্ডিয়া, আরও হয়তো ইনসিডেন্সটা বেশি। এই রোগে কী হয়? এই রোগে যেটা হয় টিনেজারদের মধ্যে হয়, কম বয়সী মেয়েদের মধ্যে হয় এবং এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। আগেই বললাম হরমোন ঘটিত রোগ। এটা অ্যানোভলিউশন বা অলিগো এভলিউশন হয়। ওভাম ডিম্বাণু পরিস্ফুট হতে পারে না, প্রচুর পরিমাণ কিন্তু ডিম্বাণু থাকে। একটা মহিলার ডিম্বাণুর সংখ্যা 35,000 থেকে 2.5 লক্ষ অবধি রিজার্ভ থাকে। ওভারিয়ান রিজার্ভটা কিন্তু এদের ফুল থাকে, কিন্তু ওভাম ফেটে বেরোতে পারে না। এটা হচ্ছে এদের আসল পরিবর্তন। ডিউ টু অ্যান্ড্রোজেন হরমোন বা টেস্টোস্টেরন, পুরুষ হরমোন যদি বেশি হয় অটোমেটিক্যালি হবে। অ্যানোভলিউশন অলিগোভলিউশনের সঙ্গে বায়োকেমিক্যাল চেঞ্জ হয় শরীরে কিছু, তার মধ্যে টেস্টোস্টেরন মেল হরমোনটা ফিমেলে বেড়ে যায়। এটা হরমোনাল, দেখবে হিটসুটিজম। অনেক মহিলারই দাড়ি গোপ থাকে বা চুল থাকে শরীরে বেশি, পেটের দিকে চুল বেশি থাকে, হাতে পায়ে চুল বেশি থাকে। এগুলো কিন্তু পিসিওএসের লক্ষণ, পলিসিস্টিক ওভারিয়ান সিস্টের লক্ষণ। এই লক্ষণের মধ্যে কি? টেস্টোস্টেরন হরমোনটা 50% অ্যাড্রিনাল কর্টেক্স দেয়, 50% ওভারি দেয়। তা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে এই টেস্টোস্টেরন বেশি বাড়ে এবং ওভারি থেকেও বাড়ে। এই দুটো মিলেমিশে এমন হয় হাইপার অ্যান্ড্রোজেনিমিয়া, পুরুষ হরমোন মহিলার দেহে, টিনেজার মেয়ের দেহে বেড়ে গেল। তার জন্য হিটসুটিজম হলো, অ্যাকনি হবে, নানা রকম পাস্টুলার্স অ্যাকনি মানে হচ্ছে ব্রণ হবে এবং ডিলেড মেনস্ট্রুয়েশন, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস, 8 মাস, 6 মাস, 8 মাস অবধি ইরেগুলার মেন্স হবে, নাও হতে পারে, থেমে থেমে হবে। যখন হবে তখন 8-10 দিন টানা হবে, প্রচুর হবে। এটা হচ্ছে প্লাস ওয়েট গেইন হবে, টিনেজার মেয়েটি মোটা হয়ে যাবে, মুটিয়ে যাবে। ম্যারিড হলে তাদের ইনফার্টিলিটি, বাচ্চা আসতে চাইবে না, কারণ ওভাম ওভুলেশন হয়ে ওভামই তো বেরোবে না, তা কে ফার্টিলাইজ করবে? ওভাম না, অ্যানোভুলেটরি সাইকেল হলে ওভাম না বেরোলে তো কেউ বাচ্চা হবে না, অটোমেটিক্যালি ইনফার্টাইল হবে। সংসারে অশান্তি, সামাজিক অশান্তি, মেন্টাল ডিপ্রেশন, নানা অশান্তি, ডিভোর্সের কারণ, সুইসাইডিয়াল টেন্ডেন্সি, এগুলো সব হবে, সমাজে একটা ক্ষতি। এবার দেখুন, বায়োকেমিক্যাল হচ্ছে টেস্টোস্টেরন বাড়ছে আর ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, যার জন্য পিসিওডি পেশেন্টদের একটু পরেই হবে কি ডায়াবেটিস মেলাইটাস হবে টাইপ 2। ইনসুলিন থই থই করছে বডিতে, হেভি ওয়েট ও বাড়তি ওজনের মহিলা, কিন্তু তার ইনসুলিন কাজ করতে পারছে না। ইনসুলিন রিসেপ্টরগুলো সব ফ্যাট দিয়ে ব্লক থাকে, যার জন্য ইনসুলিন থাকা সত্ত্বেও ইনসুলিনের কার্যকারিতা কমে যায়, এফেক্টিভনেস। সেইটা একটা। আর প্রজেস্টেরন হরমোন, যেটা একটা নারীর অলংকার, প্রজেস্টেরন বিশেষ করে ইনফার্টিলিটি এবং প্রেগনেন্সির ব্যাপারটা মেনটেন করে, সেই প্রজেস্টেরন হরমোনের পরিমাণও কমে যাবে। এবার দেখুন, ইয়ং অ্যাডাল্ট আর অ্যাডোলেসেন্টের মধ্যে 50% ওয়েট বাড়বে, 50% বাড়বে না। সবাই যে মুটিয়ে যাবে তা নয়। এবং হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন বেরোয়, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, সেটা পিটুটারিকে হুইপ করে পালসেটাইল রিদেমে এই হরমোনগুলোকে বের করে। সেইখানটা একটা ডিস্টারবেন্স করে দিল। মেনস্ট্রুয়াল সাইকেল আমরা জানি যে 28 ± 2 দিন, 30 দিনে 1 মাসে মাসিক চক্র বা ঋতুচক্র হয়, সেটাকে ম্যাক্সিমাম অ্যালাউ করা যেতে পারে 1.5 মাস, 45 দিন। কিন্তু এর ক্ষেত্রে 6 মাস, 8 মাস, 10 মাস পরে মেন্স হয়, প্রচুর পরিমাণে হয়। এটা একটা ক্রোমোজোমাল অ্যানোমালিস বা জেনেটিক ডিজিজ বলে বলছি, যে এটা মায়ের দিককার আত্মীয়দের, মহিলাদের, মা
দিদিমা, মাসি, এদেরকে ফলো আপ করলে পাওয়া যেতে পারে একটা হিস্ট্রি। এবং এই যে ওজন বেড়ে যাওয়া, ওভারিতে দেখবেন ওভারির ভলিউম 10 কিউবিক মিলিমিটার থাকে নর্মালি। এর পেরিফেরালি অ্যারেঞ্জ করা, যেটা বললাম নেকলেসের মতো থাকে ছড়িয়ে এই এই রোগটি। এইবার দেখুন আসল যে বায়োকেমিক্যাল চেঞ্জটা হয় এই রোগে কিন্তু আমাদের 3 রকম ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে চিকিৎসা করা উচিত। একটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, মানে জিপি, জেনারেল ফিজিশিয়ান, এমবিবিএস, তিনি রোগটাকে ধরে দেবেন। তারপর তিনি পাঠাবেন গাইনোকোলজিস্টের কাছে। গাইনোকোলজিস্ট তার অ্যামিনোরিক দিকটা দেখবেন, এন্ডোক্রিনের দিকটা দেখবেন, হচ্ছে এন্ডোক্রিন অ্যান্ড মেটাবোলাইটস, এই অ্যান্ড্রোজেনের দিকটা দেখবেন, মেল হরমোন বেশির, এই হিস্টুটিজম, স্কিনে প্যাচ, অ্যাকনি, হেয়ার লস, অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স বলে ঘাড়ে দেখবেন কালো ছাপ হয়। এই দাগগুলো দেখবেন সাবান দিয়ে যতই সাবান মাখো না কেন, যতই শার্প জিনিস দিয়ে স্ক্র্যাপ করো না কেন, এই দাগ উঠবে না। একে বলে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। এগুলো কতগুলো ভিসেরাল ম্যালিগনেন্সিতে হয়। আর ইনসুলিন রেজিস্ট্যান্স, যখন শরীরে ইনসুলিন আছে অথচ ইনসুলিন কাজ করতে পারছে না, এরম পজিশানে এই দাগগুলো হয়। এই দাগগুলো ভেরি ডিফিকাল্ট টু ট্রিট। সেই জন্যই 1 নম্বর। আর কী হয়, স্কিনে প্যাচ হয়। আর ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য ডায়াবেটিস, যেটা বলছিলাম, প্রোজেস্টেরন হরমোন কম থাকে। এর 2 রকম চিকিৎসা হয়। একটা হচ্ছে এন্ডোক্রিনোলজিস্টরা করবে এই মেটাবলিক এই পার্টটার চিকিৎসা এন্ডোক্রিনের, গাইনোকোলজিস্টরা করবে ওসিপি দিয়ে সাইকেলটাকে রেগুলার করে দেবে। আর হেল্প নিতে হবে, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের হেল্প নিতে হবে। যারা কি করবে, যারা ডায়েট চার্ট করে দেবে, কোন খাদ্য খাবে, কোন খাদ্য খাবে না, তার ক্যালোরিফিক ভ্যালু কত, এইগুলো তারা ঠিকঠাক করে দেবে, মাপ করে দেবে, ক্যালোরি রিকোয়ারমেন্টটা বুঝিয়ে দেবে এবং কাউন্সেলিং করবে। এবং সাইকোলজিক্যাল কাউন্সেলারও চাই, কারণ এই পিসিওডিতে ডিপ্রেশন থেকে শুরু করে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, নানা রকম মেন্টাল প্রবলেম, স্ট্রেস ইনডিউস লাইফ ইভেন্টস, নানা রকম সাইকোলজিক্যাল পরিবর্তন আসে একটি টিনেজার মেয়ে বা কম বয়সী মেয়ে বা নিউলি ম্যারিড কাপেলের বাচ্চা হচ্ছে না, তার জন্য সাইকোলজিক্যাল একটা স্ট্রেসার ফ্যাক্টর কাজ করে। সেই জন্য বলছি আপনার সেলফ কেয়ার, উনি কী কী কেয়ার নিতে পারবে, ডায়েটিশিয়ান বা ফিজিওথেরাপি কোচের থেকে কতগুলো হেল্প নিতে পারে পেশেন্ট। যার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। যদি আপনি 7 থেকে 10%, ধরুন 70 কিলো ওয়েট, যদি 7 কিলো ওজন ঘাটাতে পারে, মানে আপ টু ম্যাক্সিমাম 10 কেজি, 10%, তাহলে 80% মেনস্ট্রুয়াল, এই যে পোলং গ্যাপে অ্যানুভুলেটরি মেনস্ট্রুয়েশন, 7 মাস, 8 মাস, 6 মাস, 5 মাস, 4 মাস পরে মেনস্ট্রুয়েশন, এই ইরেগুলারিটিটা চলে যাবে। 10% ওয়েট ঘাটাতে হবে টার্গেট। তাহলে 70 কিলো হলে 7 কিলো কমিয়ে 63-তে রাখলে হয়ে যাবে। একটা খুব সিম্পল হিসাব আমি বলে দিচ্ছি, যে 10 বছরের 12 বছরের বেশি যদি ছেলে মেয়ে হয়, তাদের যদি 30 কিলো ওয়েট, মানে 5 ফুট হাইট হয়, 50-55 কিলো অ্যাভারেজ ইন্টু 10 করে দেবেন। যদি 6 ফুটের লোক হয়, 60 থেকে 70 কিলো, 10%-এর বেশি 15% দেবেন প্লাস, আর 10 দিয়ে গুণ করে দেবেন। যদি 6.5 ফুটের লোক হয়, তাহলে 65 প্লাস 6.5 কিলো, মানে 71, 72, 80 কিলো অবধি নর্মাল। এরকম করে আমরা একটা রাফ ক্যালকুলেশন করতে পারি বিএমআইয়ের পরিবর্তে। এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি যে কত হাইটে কত ওয়েট হওয়া উচিত। তারপরে নয় হাইট ওয়েট দিয়ে বিএমআই, বডি মাস ইন্ডেক্স বের করতে পারি, ওই ক্যালকুলেশন করে। থিওরিটিক্যাল কথাবার্তা এগুলো। যা হোক, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করতে বলবো, অন্তত 40 থেকে 45 মিনিট হাঁটতে বলবো। 30 মিনিট হাঁটার পর আমরা হাঁটতে প্রথমে হচ্ছে ওয়ার্ম আপ করবো, স্লো হাঁটবো। তারপরে 20 থেকে 30 মিনিট একদম স্টেডি জোরে হাঁটবো। যখন আমরা ঘামবো, যখন আমরা বুকে ধপধপ করে হার্ট রেট বুঝতে পারবো, যখন আমরা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে, এই কোভিড-19 প্যান্ডেমিকের সময় মাস্ক পরে আমরা হাঁটবো না অত স্পিডে। তারপরে আবার কুল ডাউন ফেজ, তখন আমরা 10 মিনিট ধরে বিশ্রাম নিয়ে থামবো। এইটা হচ্ছে আমাদের ওয়াকিংয়ের একদম ফর্মুলা। নো ওয়াকিং টকিং বা টকিং ওয়াকিং, হাঁটতে হাঁটতে কথা বলবো না বা কথা বলতে বলতে হাঁটবো না। এইটা হচ্ছে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজের জিনিস। 30 মিনিট টানা হাঁটার পর আমরা ফ্যাট জোনে রিচ করব, যে ফ্যাট জোনটা হচ্ছে আপনার ফ্যাট ভাঙবে। তখন 30 মিনিট হাঁটতে হবে, তারপর ফ্যাট ভাঙবে। অতএব 45 মিনিট হাঁটতে হবে,
ওয়েট লস করতে হবে 10%, তাহলে 80% মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি ঠিক হয়ে যাবে। ইলেকট্রোলাইসিস করে চুলগুলোকে, এই যে অবাঞ্ছিত লোমগুলোকে বডির, ফেসিয়াল হেয়ার, হিস্ট্রুটিজম, বডি হেয়ার, লেগ হেয়ার, এই হেয়ারগুলোকে ইলেকট্রোলাইসিস করে সেলফ কেয়ারে আমরা তুলে দিতে পারি। বা কি করতে পারি, আমাদের লেজার সার্জারি আছে, আপনারা জানেন লেটেস্ট মোস্ট cosmetic, most efficient, most effective treatment is laser, LASER, লেজার সার্জারি। আপনারা জানেন 1995 থেকে 1996 সালে কমার্শিয়ালি এই লেজার মেশিনগুলো পাওয়া গেছে। তার দিয়ে চুল রিমুভ করা, হেয়ার রিমুভালের জন্য এই মেশিনগুলোকে পালসেস অফ লেজার লাইটের মাধ্যমে হেয়ার ফলিকুলকে ড্যামেজ করা হয়, ডিস্ট্রয় করা হয় হেয়ার ফলিকুল, যেখান থেকে চুল আর গজাতে পারবে না। কালো মেলানিন পিগমেন্ট থাকে, মেলানিনকে টার্গেট করে লেজার লাইট, পালসেস অফ লেজার লাইট মেলানিনকে করে। সেই জন্য পাকা চুল বা সাদা চুলে লেজারের কোনো অ্যাকশান নেই। যার পিগমেন্ট নেই সেখানে কিন্তু লেজার সার্জারির কোনো অ্যাকশান নেই। তো যা হোক, আমরা হেয়ার ফলিকুলকে ডিস্ট্রয় করব লেজার টার্গেট করে। 1995-96 সাল থেকে কমার্শিয়ালি এটা অ্যাভেলেবেল হয়েছে। লং পালস ডায়োড লেজার 800 nm হচ্ছে IR, 800 nm ডায়োড লেজার দিয়ে আমরা করতে পারি। আবার কি করতে পারি, আমাদের ND-YAG লেজার দিয়ে করতে পারি, 1064 তার ওয়েভলেন্থ NM। রুবি লেজার দিয়ে করতে পারি, রেড 694 mm তার লেন্থ। আলেকজান্ডারাইট লেজার 755 nm এর রেট। এইটা হচ্ছে দি বেস্ট ফর হেয়ার রিমুভাল। তাহলে আমরা কি করতে পারি, যে হিরসুটিজমের চুলকে আমরা এইভাবে তুলে দিতে পারি। কিন্তু এটা কোনো চিকিৎসা নয়। আসল চিকিৎসা কি, অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন দিয়ে আমরা, এই মেটফরমিন দিয়ে আমরা, মেটফরমিন অ্যাকচুয়ালি ওয়েট কমায় না, ইট ইজ এ ওয়েট কিপ নর্মাল, এটা নর্মাল রাখে, কিন্তু ওয়েট লুজিং ড্রাগ নয়। এটা যে 5টা ড্রাগ পৃথিবীতে চলে ওজন কমাবার জন্য, তার মধ্যে কিন্তু মেটফরমিন নেই। এটা ওয়েটকে কন্ট্রোল করে, আর বাড়তে দেয় না, কিন্তু ওয়েট রিডিউসিং ড্রাগ এটা নয়। যা হোক, আমরা অনেক বইও দেখছি ভুলভাল লিখছে, এখন লিখলে তো কিছু বলার নেই, মেনে নিতে হবে। কিন্তু আপনারা যে কেউ সার্চ করে দেখে নেবেন, 5টা ড্রাগ পৃথিবীতে হচ্ছে ওয়েট লুজিং ড্রাগ, বাকিরা কিন্তু নয়। মেটফরমিন হচ্ছে অ্যান্টি ডায়াবেটিকের মধ্যে, এর নানাবিধ অ্যাকশান আছে নানা সিস্টেমের উপর, ওই জন্য আমরা এখানেও ইউজ করছি এই PCOS-এ। অ্যান্টি ডায়াবেটিক 10 to 20 mg পার কেজি, যদি কারো ওয়েট 100 কিলো হয় 1000 mg দিয়ে আমরা স্টার্ট করতে পারি মেটফরমিন। তারপরে ইনক্রিমেন্টাল ডোজ ইনক্রিজ করতে পারি, কারণ মেটফরমিন খালি পেটে খেলে গ্যাস্ট্রাইটিস হতে পারে এবং নানা রকম শারীরবৃত্তীয় ডিফিকাল্টিস বা অসুবিধার সৃষ্টি করে। সেই জন্য আমরা কি করব, মেটফরমিনটাকে লিমিটেড করে ফার্মাকোলজিক্যাল ডোজের লোয়েস্ট থেকে শুরু করব। আর কি করব, হেয়ার গ্রোথ ইনহিবিটার, টপিক্যাল কতগুলো ক্রিম পাওয়া যায়, এফ্লর নিথিয়ান নামে, HCL এফ্লর নিথিয়ান, সেই ক্রিম আমরা লাগাতে পারি মুখে হিরসুটিজমের জন্য, গোপদাড়ির জন্য, এটা আমরা লাগাতে পারি। আর আমরা হেয়ার গ্রোথ ইনহিবিটার স্পাইরোনোল্যাকটন বলে একটা ওষুধ পাওয়া যায়, যেটা হেয়ার ফলিকুলে গিয়ে তার রিসেপ্টরকে ব্লক করবে, অ্যান্ড্রোজেন রিসেপ্টরকে ব্লক করে স্পাইরোনোল্যাকটন, সেটা আমরা মেটফরমিনের সঙ্গে দিতে পারি। দুটো একসঙ্গে দিলে খুব ভালো কাজ করে। আর PCOS এর এই হচ্ছে ট্রিটমেন্ট। আর রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, যা বললাম, ডায়েটের মধ্যে কি, লেস কার্বোহাইড্রেট, মোর প্রোটিন, লেস ফ্যাট। ফ্যাটের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট আমরা একদমই খাবো না, বা ট্রান্স ফ্যাট খাবো না। রেড মিট খেলে তার থেকে ভিজিবল পার্টটা, ফ্যাটগুলো ফেলে দেবো, ফেলে দিয়ে যে ঝোল হবে, ঝোলটাকে আমরা ডিসকার্ড করে দেবো। আর একদম মিনিমাম অয়েলে রান্না করতে হবে, 15 থেকে 25 ml পার হেড, এই হচ্ছে আমাদের পার ডে। তার মানে একটা মানুষের খেতে, যদি সে রোগী হয়, হার্ট সার্জারির রোগী, ডায়াবেটিসের রোগী, মেটাবলিক সিনড্রোমের রোগী, তাহলে আমরা তাকে 500 থেকে 600 ml তেলের বেশি সারা মাসে খেতে দেব না। আর যদি সে নর্মাল লোক হয়, 750 ml আমরা দেবো। এগুলো ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টরা জানে খুব ভালো করে। যা হোক, আমরা যা জানতে পেরেছি তাই আপনাদের জানিয়ে দিলাম, যে তেলের খরচ কমাতে হবে সংসারে। যেখানে 3 কিলো লাগতো, সেখানে আপনি 20% কমিয়ে দেবেন, দিলে কিন্তু হার্টের ভেসেলেও তেল জমবে না, ফ্যাট জমবে না, ট্রান্সফ্যাট জমবে না, আবার এদিকেও এই সমস্ত রোগ হবে না। মেটাবলিক রোগগুলোকে আপনি আটকাতে পারবেন। এইটা হচ্ছে একটা একদম প্রকৃত ব্যবস্থা। এবার দেখুন,
পিসিওএস কিন্তু ইটসেলফ ইজ নট এ লাইফ থ্রেটেনিং ডিজিজ, এটা কিন্তু মানুষকে মেরে ফেলার মতো কোনো রোগ না। পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এটা কিন্তু মানুষকে মেরে ফেলার মতো কোনো রোগ নয়, কিন্তু এর কতগুলো এফেক্ট আছে যেগুলো লাইফ থ্রেটেনিং, যেমন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস থেকে কিডনি ফেলিওর হতে পারে দীর্ঘদিন, সিভিএস প্রবলেম কার্ডিওভাস্কুলার সিস্টেমের অনেক রকম প্রবলেম করে, স্ট্রোক করতে পারে এবং থ্রম্বোসিস থ্রম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন করতে পারে। আর প্রলংড এই অ্যান্ড্রোজেনিক স্টিমুলাসে এন্ডোমেট্রিয়াল ইস্ট্রোজেনিক স্টিমুলাসে কী করে কর্পাস ক্যান্সার সিনড্রোম বলে একটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের একটা স্টেজ আছে, হাইপারটেনশন, ডায়াবেটিস, ওবেসিটি, তিনটেই কিন্তু পিসিওএসে হয়। অতএব কর্পাস ক্যান্সার সিনড্রোম, এই যে টার্মটা বলছি, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হতে পারে এবং লিভার ইনফ্লেমেশন, লিভার ফাংশন খারাপ হয়ে সিরোটিক চেঞ্জ হয়ে অ্যাসাইটিস হয়ে বা সিরোটিক চেঞ্জ হয়ে ফাইব্রোসিস হয়ে মারা যেতে পারে পেশেন্ট। সেই জন্য আমরা সবসময় এটা লক্ষ্য রাখবো যাতে আমাদের পেশেন্ট ঠিক থাকে এবং পেশেন্টের মানে আউটমোস্ট কেয়ার দিতে হবে। দেখুন, এইটা বলে আজকের মতো, এখনকার মতো এই পিসিওএসটাকে শেষ করছি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদিও একটা খুব মারাত্মক কিছু নয়, কিন্তু এটাকে লাইফস্টাইল ডিসঅর্ডার, তাই লাইফস্টাইল মডিফিকেশান নাম্বার 1, ডায়েটারি রেস্ট্রিকশন নাম্বার 2, এবং কিছু কিছু ওষুধ যদি হেল্প করতে হয় সে ওষুধ নিতে হবে আন্ডার দ্য ডক্টর সুপারভিশন। একটা ডায়েটিশিয়ানের কথা মতো চলতে হবে, ডায়েট করতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্ট্রং ডিটারমিনেশন এবং মেন্টাল পাওয়ার। যদি কারো মানসিক শক্তি বেশি থাকে তাহলে সে কিন্তু এই রোগকে কভার করতে পারবে এবং এই পিসিওএসের এগেনস্টে সে কিন্তু জিততে পারবে, লড়াই করতে পারবে। আর যদি মানসিকভাবে সে ভেঙে পড়ে, যদি ভাবে পিসিওএস হয়েছে, আমার জীবন সর্বনাশ, আমি ইনফার্টাইল হয়ে গেলাম, তাহলে কিন্তু ভেঙে পড়বে। ইনফার্টাইলিটির কোনো অনেক ওষুধ আছে, অনেক ব্যবস্থা আছে, সেটা দিয়ে আমরা এই পিসিওএসের ইনফার্টিলিটিকে ট্যাকেল করতে পারবো। এই বলে আজকের মতো এখানে শেষ করছি।